শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। কাতারের সাথে বাংলাদেশের 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এর আগে মঙ্গলবার সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আমির। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। নানামুখী সংকটে দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের বিক্রি কমছে। বছরে 15,000 কোটি টাকার এই বাজার বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 2,160 কোটি টাকায়। উৎপাদন পর্যায়ে কর আরোপ, ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অবৈধ হ্যান্ডসেট বিক্রি বন্ধে সরকারি পদক্ষেপেও খুব বেশি গতি নেই। মোরসালিন হক জুনায়েদের রিপোর্ট। বিদেশ থেকে হ্যান্ডসেট আনার ক্ষেত্রে বিদ্যমান ব্যাগেজ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বিনা শুল্কে সর্বোচ্চ 2টি ও শুল্ক দিয়ে আরও 6টি হ্যান্ডসেট সঙ্গে আনতে পারবেন। অথচ বাজার এবং ভোক্তা পর্যায়ে বিদেশি হ্যান্ডসেটের ব্যাপক বিক্রি ও ব্যবহার দেখা যায়। ফলে এর প্রভাব পড়ছে দেশীয় পর্যায়ের উৎপাদনে। 2017-18 অর্থ বছরে প্রায় 15,000 কোটি টাকার বাজার বিবেচনায় দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজন কাজ শুরু হয়। পরবর্তীতে সরাসরি উৎপাদনেও যায় কয়েকটি ব্র্যান্ড। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MIOB বলছে, বর্তমানে 17টি হ্যান্ডসেট কারখানায় বিনিয়োগ প্রায় 2,000 কোটি টাকা। বিপরীতে বিক্রি হতাশাজনক। মাসে যদি 18 লাখ 16, 17, 18 লাখ ফোন, ফিচার ফোন, স্মার্টফোন মিলিয়ে হয়, তাহলে অ্যাভারেজ প্রাইস যদি ধরি, যদি স্মার্টফোন ধরে 9,000 টাকা করে ধরি বা 10,000 ধরি, কত 180 কোটি টাকার মান্থলি আর কি। বেশ কিছু বিষয়ের পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্যকে বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে বিবেচনা করছেন ব্যবসায়ীরা। একটা বড় কারণ হচ্ছে যে একটা বড় অংশের বিক্রয় কিন্তু আসলে অবৈধ যে হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আসছে সেখানে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট 35 to 40% শেয়ার অবৈধ ফোনের দখলে চলে গিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অবৈধ হ্যান্ডসেটের বাজার বন্ধে দৃঢ় ঘোষণা দিয়েছিল। তবে সে পরিস্থিতি পাল্টে এখন সমন্বিত কার্যক্রম পরিচালনায় আগ্রহী টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC। অবৈধ পথে আসলো কি আসলো না এটা দেখার দায়িত্ব কিন্তু BTRC না, এ দেখার দায়িত্ব আমাদের যে NBR আছে, যে তাদেরকে যথাযথ শুল্ক যদি দিয়ে থাকে তবে সে বৈধ পথে আসতে পারে। শুল্ক ফাঁকি দিয়ে যারা আসবে সেটা কিন্তু অবৈধ। NBR-কে পত্র মারফত জানিয়েছি যে অবৈধ পথে কোনো মোবাইল সেট যাতে না আসে। BTRC-র তথ্য মতে সবশেষে ফেব্রুয়ারিতে দেশের প্রায় 19 কোটি 13 লাখ মোবাইল গ্রাহকের মধ্যে 13 কোটি 3 লাখই ইন্টারনেট ব্যবহারকারী। যদিও জানুয়ারিতে দেশে 18 লাখ 92 হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে, যার মাত্র 18% স্মার্টফোন। মোরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশীয় মোবাইল হ্যান্ডসেটের বাজারের যে সংকট চলছে এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া শহীদ। জনাব শহীদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি শুরুতেই একটু বাংলাদেশের এখন বর্তমানে আসলে মোবাইল হ্যান্ডসেটের, আমরা জানি যে এক সময় বাংলাদেশে যে মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার হতো, চাহিদা ছিল, তার পুরোটাই আমদানি নির্ভর ছিল এবং ধীরে ধীরে কিন্তু বাংলাদেশে মোবাইল সংযোজন শুরু হয় এবং এখন কিন্তু ভ্যালু এডিশন অনেক বেড়েছে। এখন সম্পূর্ণ মোবাইল হ্যান্ডসেটও প্রায় পুরোটাই এখন বাংলাদেশে স্থানীয়ভাবে যোগান আসছে।
আপনি যে আমরা প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম সেটা কি আসলে হ্যান্ডসেট বলতে শুধুমাত্র স্মার্টফোনের কথা বলা হয়েছে নাকি স্মার্টফোনের পাশাপাশি যে আমাদের ফিচার ফোন, আপনি একটু যদি আমাদের কত শতাংশ এই মুহূর্তে স্মার্টফোনের চাহিদা, কত শতাংশ ফিচার ফোন, এবং এই যে বিক্রি কমার কথা বলছে এটি আসলে কোন জায়গা থেকে কমছে? ধন্যবাদ। আমরা মার্কেট বলতে ফিচার ফোন এবং স্মার্টফোন দুটো মিলিয়েই আমরা বলছি, কারণ বাংলাদেশের যে টোটাল ইকোনমিক অবস্থা সেই ক্ষেত্রে বড় একটা অংশ এখনো ফিচার ফোন বেস, প্রায় 62-63%। লাস্ট যে আমাদের আইডিসি রিপোর্ট সেই ক্ষেত্রে 63% এর মতো হলো ফিচার ফোনের মার্কেট, বাকি হলো স্মার্টফোন 35%। এটা যেটা একটা সময় বেড়ে গিয়েছিল আবার সেটাকে কমে এসেছে স্মার্টফোনের। তার মানে মানুষ এখনো শুধু ভয়েস সেন্ট্রিক ইন্টারনেট ইউজ করছে, কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শুধু ভয়েসের উপর ডিপেন্ড। তারা এই ফিচার ফোন, স্বল্প মূল্যে ফিচার ফোনে তাদের এই যোগাযোগ ব্যবস্থা বা টেলিকম যে তাদের যে যতটুকু নেসেসিটি তারা সেটাকে পূরণ করছে। এখন এই মার্কেটটা যেটা আপনার এই নিউজে আমরা আগেও বলছিলাম যে উৎপাদন আমদানি থেকে আমরা উৎপাদন করে নিয়ে আসলাম, গভর্নমেন্ট আমাদের একটা ট্যাক্সের উপর আমাদের যাতে দেশীয় শিল্প তৈরি হয় সেই জন্য একটা সুযোগ করে দিল, ট্যাক্স এবং ভ্যাটের একটা ছাড় দিয়ে আমরা সেইভাবে শুরু করলাম। এবং এখন দেখেন 17টা কোম্পানি এখানে অপারেশন আছে, এবং আমাদের 2-1টা ব্র্যান্ড ছাড়া, যেরকম আইফোন অথবা টপ হাই এন্ডের কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া বাকি সবকিছু বাংলাদেশে কিন্তু এখন তৈরি হচ্ছে। এটা শুধু সংযোজন না, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমাদের এখানে এসএমটি করতে হচ্ছে। এখানে আমাদের ভ্যালু এডিশন যেটা বলবেন যে আমাদের রিলেটেড আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়ে যাচ্ছে, ব্যাটারি এখানে তৈরি হচ্ছে, চার্জার তৈরি হচ্ছে, প্যাকেজিং ইন্ডাস্ট্রি হচ্ছে। তার মানে আমাদের এইটার যে ভিশনটা নিয়ে আমরা শুরু করছিলাম সেদিকেই আমরা কিন্তু যাচ্ছি, যে স্বনির্ভর দেশীয় পণ্য মেড ইন বাংলাদেশ, এবং এইভাবে আমরা এই ইন্ডাস্ট্রিকে আমরা স্বনির্ভর করতে পারবো, টেকনোলজি ট্রান্সফার হবে এবং এইখান থেকে এক্সপোর্ট করারও একটা সুযোগ তৈরি হবে এবং দক্ষ জনবল তৈরি হচ্ছে। আমাদের এখানে যতগুলো ফ্যাক্টরি, প্রত্যেকটা ফ্যাক্টরিতে অল্প কিছু সংখ্যক বিদেশি ছাড়া 100% কিন্তু দেশীয় লোক কাজ করছে, বড় একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। প্রায় মোর দেন 50 to 60,000 লোক সরাসরি এখানে কাজ করছে। তো যে চ্যালেঞ্জটা আমরা আগেও বলছিলাম যে গ্রে মার্কেট, যে গ্রে মার্কেটের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাচ্ছে। আর আমি এখানে একটু ডিসএগ্রি করি যে এই গ্রে মার্কেট কন্ট্রোলের দায়িত্ব কিন্তু শুধু এনবিআর এর না, এনবিআর এর ট্যাক্স পার্সপেক্টিভে তারা একটা ব্যাপার দেখবে, কিন্তু এই টেলিকম যেটা টেলিকম নীতি এবং আমাদের মোবাইল ফোনের আমাদের গার্জিয়ান কিন্তু বিটিআরসি। আমাদের গার্জিয়ান যারা আমাদেরকে কন্ট্রোল করছে এবং ফ্রিকোয়েন্সির অ্যাপ্রুভাল দিচ্ছে, এখানে মোবাইল ফোনের কোয়ালিটি কন্ট্রোল, সার রিপোর্ট, রেডিয়েশন, ইউএস সবকিছু বিটিআরসি কন্ট্রোল করছে। তো তাদের চোখের সামনে যদি 40% একটা বড় চাঙ্ক অবৈধভাবে বিজনেস করে, এটা সবারই কনসার্ন। সেটা শুধু এনবিআর এর কনসার্ন না, সেটা বিটিআরসি এর কনসার্ন, সেটা আমাদের কনসার্ন, সেটা সরকারের কনসার্ন, সেটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কনসার্ন, সবারই কনসার্ন, এটা জাতীয় কনসার্ন। এটা আমরা একজন আরেকজনের কাছে ঠেলে দিতে পারি না। তাহলে যেটা হবে যে আমাদের যে এই যে 2,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু হুমকির মুখে পড়বে। এবং আমাদের যে ভাবে আমরা এগোচ্ছি, যেরকম নেক্সট 4G ফিচার ফোন প্রোডাকশনের কথা আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে টার্গেট লাইন দেওয়া হচ্ছে। তো যদি এই গ্রে মার্কেট কন্ট্রোল না হয়, আমরা যত আপার এন্ডের দিকে যাব, এই লোয়ার মার্কেটে যেটা মার্কেট অলরেডি ডিমান্ড ক্রিয়েট করা, ওই মার্কেটটা কিন্তু এখন গ্রে মার্কেটে ভরে যাবে। আগে শুধু স্মার্টফোন গ্রে হতো, এখন ফিচার ফোন 1,000 টাকার কোনো গ্রে মার্কেট শুরু হবে, কারণ তারা তো প্রোডাক্ট আনে টোটালটাই অবৈধ চ্যানেলে, এবং এগুলো প্রোডাক্টগুলো সবগুলো রিফারবিশ প্রোডাক্ট, কপি প্রোডাক্ট। সেখানে হিউম্যান হ্যাজার্ড থেকে শুরু করে অনেক ইম্প্যাক্ট, এখানে লং টার্ম ইম্প্যাক্ট এই ইকোনমিতে পড়ছে। জি, কিন্তু এই গ্রে মার্কেটটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য আমরা জানি যে গত 2 বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল বিটিআরসির পক্ষ থেকে, যে বিদেশি ফোন যেগুলো আসবে বাইরে থেকে অবৈধভাবে, সেগুলো আসলে বাংলাদেশে নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না, এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি কেন সফল হলো না শেষ পর্যন্ত? এটা যেটা ওই যে আমরা সংবাদ মাধ্যমে যেটা জানতে পারলাম যে বিটিআরসি চাচ্ছে সেটা এনবিআর করুক, বাট এই প্রজেক্ট যেটা যে টেকনোলজি ব্যবহার করে
এইটা কন্ট্রোল করা সম্ভব, সেই টেকনোলজি কিন্তু বিটিএসসির হাতে, সেই টেকনোলজি অপারেটরের হাতে। সুতরাং এনবিআর চাইলেও কিন্তু পারবে না উইদাউট ফুল হার্টেড সাপোর্ট, যে টেকনিক্যাল সাপোর্ট বিটিএসসির গাইডেন্স ছাড়া, বিটিএসসির এই কন্ট্রোল মেকানিজম এবং এই সফটওয়্যার যেটা ডেভেলপ করা হয়েছে সেইটা ছাড়া অপারেটররা কিন্তু রেডি। তাদের দিক থেকে তাদের ওই যে চ্যালেঞ্জ গুলো ছিল সেগুলো ওভারকাম করা হয়েছে। বিটিএসসির যে সফটওয়্যারগত দিকে যে শর্টফলটা ছিল সেটাও কিন্তু ওভারকাম হয়ে গেছে। যে সাধারণ মানুষ ডিপ্রাইভ হয় কেন, আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের শঙ্কা ছিল যে এটা সাধারণ মানুষ হঠাৎ করে তাদের ফোন অফ হয়ে যাচ্ছে কিনা, একটা ভীতি কাজ করে কিনা, বা তারা ডিপ্রাইভ হচ্ছে কিনা। এই সংখ্যাটা কিন্তু একটা, আমি বলবো যে হয়তো মিসকমিউনিকেশন, ভুল ভাবে জিনিসগুলো উপস্থাপন করা হচ্ছে। আমরা বারবার বলে আসছি এই সিস্টেমটা খুবই স্মুথ, এবং এটাতে কারেন্ট যারা অবৈধ ফোন বা বৈধ ফোন ইউজ করছে এটা তো সেগ্রিগেট করা সম্ভব না। সবাই উইদাউট ইন্টারাপশন এই প্রক্রিয়াটা কন্ট্রোল করা সম্ভব। আমরা ফার্স্টবার যখন এই প্রক্রিয়াটা হয় যে বৈধ হ্যান্ডসেট এখানে 3 মাস পরে আর অবৈধ হ্যান্ডসেট এখানে বিটিআরসি পে এবং নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবে না, তখন কিন্তু গ্রে মার্কেট একদম কমে এসেছিল। আবার যখন এটাকে রিভাইজ করা হলো যে না এই কন্ট্রোলটা থাকবে না, আবার হঠাৎ হুট করে গ্রে মার্কেটটা বেড়ে গেল। আবার এইবার আমাদের নতুন মাননীয় প্রতিমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে এইটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, আমরা আশার আলো দেখলাম, আমরা আবার উৎফুল্ল হলাম যে না আমাদের ইন্ডাস্ট্রি প্রটেক্টেড হচ্ছে। এখান থেকে যখন আবার এটাকে ডেভিয়েট হলো এবং এনবিআর এর হাতে ছেড়ে দেওয়া হলো, আবার কিন্তু গ্রে মার্কেট চাঙ্গা হয়ে উঠছে। এবং আমরা যত এখানে যে 2G সানসেটের কথা বলা হচ্ছে, আমরা যত হাই ভ্যালু প্রোডাক্টের দিকে যাব, যদি গ্রে মার্কেট কন্ট্রোল না হয় তাহলে লো সেগমেন্টেও কিন্তু গ্রে মার্কেট সয়লাভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশীয় কোম্পানি যারা, দেশীয় ব্র্যান্ড যারা ফিচার ফোন নিয়ে বিজনেস করি, সেখানে ওয়ালটন আছে, আমরা সিম্ফনি আছে, সেখানে জিটিএল আছে, সেখানে চাইনিজ টেকনো আছে, তো এই দেশীয় কোম্পানি, দেশীয় ব্র্যান্ড গুলো কিন্তু হুমকির মুখে পড়বে। এবং এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী তারা এই ফিচার ফোন ইউজ করবে, এবং তাদের বাইং ক্যাপাসিটি এখন যেটা 1000 টাকার আছে সেটা আমরা 2-2.5 টাকার উপরে নিতে পারবো না। সেই ক্ষেত্রে এই ইন্ডিয়ান মার্কেটেও দেখেন প্রায় 45% ফিচার ফোন ইন্ডিয়ান মার্কেটে। তা আমরা যে স্মার্টফোন অন্যান্য উন্নত দেশে যেভাবে স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোনের পেনিট্রেশন, বাংলাদেশে কিন্তু সেটা চাইলেও পারবো না। তো আমাদের যদি এই লোকাল ব্র্যান্ড এই লোয়ার সেগমেন্টে গ্রে মার্কেট প্রোটেক্ট করা না যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ আমরা তাদের সাথে পাল্লা দিয়ে পারবো না। রাইট, এই জায়গায় নিশ্চয়ই বিটিআরসিকে আসলে প্রধান ভূমিকা রাখতে হবে, কারণ এনবিআর চাইলেও, আপনি যেটি বলছেন, এনবিআর চাইলেও আসলে শুল্ক কর বসিয়ে কিন্তু এটি সম্ভব না, বা কাস্টমস করাকরি করেও কিন্তু এটি সম্ভব না। এটি আসলে একটা সিস্টেমের মাধ্যমে, এটা টেকনোলজি দিয়ে করতে হবে, সিস্টেম দিয়ে করতে হবে, সিস্টেমটার ওনারশিপ বিটিআরসি এবং অপারেটর। এক্স্যাক্টলি। জি, আমি একটু জানতে চাই যে এমনিতেই যে হ্যান্ডসেটের যে বাজার, মানে ব্যবসার কথা যদি বলি, বিক্রি কি গত ধরেন এই যে করোনার পর থেকে কি বিক্রির জায়গাটাতে কিছুটা ভাটা এসেছে, বিশেষ করে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মূল্যস্ফীতি, এগুলোর প্রভাবটা কতটা পড়েছে? জি, এইটার প্রভাবটা আমাদের মোবাইল ইন্ডাস্ট্রিতে আমি মনে করব সবচেয়ে বেশি পড়েছে, কারণ আমরা এই যে ডলার প্রাইস, গ্লোবাল ইনফ্লেশন, বাংলাদেশের ইনফ্লেশন, সেটা তো আসলে অ্যাভয়েড করার উপায় নেই। কিন্তু আমরা দেখেন মোবাইল ইন্ডাস্ট্রি যে প্রত্যেকটা জিনিসের, বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সবগুলো প্রোডাক্টের প্রাইস বেড়েছে। শুধু মোবাইল ইন্ডাস্ট্রি যে আমরা বিভিন্ন ভ্যালু এডিশন এফিসিয়েন্সির মাধ্যমে আমরা প্রাইসটাকে বাড়াইনি, আমরা প্রাইসটাকে ধরে রেখেছি যাতে এটা কাস্টমারের কাছে বার্ডেন না হয়। তারপরেও কিন্তু মার্কেটটা ড্রাস্টিক্যালি ডাউন হয়েছে, কারণ কাস্টমার এখন হয়তো তার পারচেজ প্রায়োরিটিতে মোবাইল ফোন রাখছে সেকেন্ড, থার্ড, ফোর্থ ফেজে। তার ইমার্জেন্সি যে নেসেসিটি, তার সেগুলো হয়তো পরে সেভিংস দিয়ে তারা হয়তো মোবাইল ফোনের এই বাইং সাইকেলটাকে একটু লম্বা করে ফেলছে। একজন হয়তো 6 মাস পরে বা 1 বছর পরে নতুন মডেল আসলে বা নতুন কিছু জিনিস আসলে তারা যে চেঞ্জের যে একটা হ্যাবিট ছিল, যে একটা প্যাটার্ন ছিল, সেটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মার্কেটে এই পারচেস কাস্টমার ফুটফল এবং ডাউন ট্রেন্ড অনেক বেশি, প্রায় 30% মার্কেট রিডাকশন। কিন্তু আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি
সব কিন্তু সেই আগের মতোই আছে। আমরা কিন্তু কেউ কোনো লুক বল ছাটাই করিনি। আমাদের ক্যাপাসিটির জন্য, এই সেলস কমার জন্য আমাদের অন্য কোথাও কিন্তু আমরা এই ইম্প্যাক্টটা ফেলিনি। সেটা আমাদের এই এফিসিয়েন্সি দিয়ে বা আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থা কিন্তু আমরা কন্টিনিউ করছি। এটা যদি লং রান বেশি দিন হয়, আমাদের পক্ষে ডিফিকাল্ট হবে এইভাবে সাস্টেইন করা। সেই জন্য আমরা বারবার এমফাসাইজ দিচ্ছি যে এই গ্রে মার্কেটকে কন্ট্রোল করতে হবে, সো দ্যাট আমরা এই চ্যালেঞ্জগুলো, যে এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো যেটা আছে বা কম মার্কেট যেটা আছে, সেই কম মার্কেটের মধ্যে একটা বড় চাঙ্ক যদি গ্রে মার্কেট নিয়ে যায়, তাহলে তো আমরা আরো আমাদের স্টেকটা কমে যাচ্ছে, আমাদের এখানে সার্ভাইভেলের একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। না, কিন্তু এই জায়গায় ধরেন আপনারা শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটের উপরে নির্ভর করছেন এই মুহূর্তে। আপনাদের কি, যেটা আমরা আসলে আপনারাই বলেছিলেন যে একটা সময় বাংলাদেশ থেকে মোবাইল ফোন রপ্তানি হবে এবং রপ্তানি বাজারে বাংলাদেশ ভালো করবে, সেই জায়গাতে রপ্তানি বাজারের এখন কি অবস্থা? আপনারা কেন সেভাবে রপ্তানি করতে পারছেন না মোবাইল ফোন, হ্যান্ডসেট? কারণ বাংলাদেশে এখন সব ধরনের হ্যান্ডসেটই কিন্তু তৈরি করছেন আপনারা। সেটাই, এখানে রপ্তানিটা কিছু পলিসিগত জটিলতা আছে। এখানে একটা সময় আমার এনবিআর এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছিল, উনি একটা সুন্দর কথা বলেছিলেন যে ব্র্যান্ডিং বাংলাদেশ আমরা দেখতে চাই, কিন্তু ব্র্যান্ডিং বাংলাদেশ করতে গেলে যে পলিসিগত নিতে হয়, সেই পলিসিগত সাপোর্ট আমরা পাচ্ছি না। বাংলাদেশে আগে এক্সপোর্টের ক্ষেত্রে একটা ইনসেন্টিভ ছিল 10%, এখন যে কারণে হোক সেটা 10% থেকে কমে এসছে, এবং এখানে একটা কঠিন শর্ত দেওয়া হয়েছে যে 30% ভ্যালু এডিশন। আমরা কিন্তু 30% ভ্যালু এডিশন করছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, সেখানে আমাকে হয়তো কস্ট প্রাইসে বা কস্ট প্লাসে আমাকে প্রোডাক্ট দিতে হবে, কারণ ইনিশিয়ালি মার্কেট ঢুকতে হলে যে সেই দেশে এন্ট্রির জন্য আমার সেখানে মার্কেটিং করতে হবে, অফিস সেট আপের জন্য ডিস্ট্রিবিউশনের কস্ট দিতে হবে, আদার্স অনেক জিনিস ফ্যাক্টর এখানে ইনভলভ। সেই ক্ষেত্রে যেটা হবে যে ভ্যালু এডিশনের যে টিপিক্যাল ক্যালকুলেশন, যে আমার যা খরচ, যা সেলস প্রাইস, সেটার মধ্যে আমার 30% থাকতে হবে। তো ইন প্র্যাকটিক্যাল সেটা তো সম্ভব না। আমি ম্যানুফ্যাকচারিং এ ভ্যালুয়েশন করছি, কিন্তু সেলস প্রাইস ধরে যদি ভ্যালুয়েশন ক্যালকুলেশন করি, তাহলে 30% জীবনও বিলানো সম্ভব না, এবং এক্সপোর্টও সম্ভব না, এবং ইনসেনটিভ ছাড়া এই সেক্টরটাকে ডেভেলপ করা সম্ভব না। আপনারা জানেন যে প্রত্যেকটা ট্রাস্ট সেক্টর, পটেনশিয়াল সেক্টরকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এরকম সেক্টরটাকে ধরে সেখানে একটা ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের গার্মেন্টস থেকে শুরু করে আমাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বস্ত্র, পাট শিল্প, বিভিন্ন জিনিস, যে ডাইভার্সিফাইড এক্সপোর্টের জন্য ইনসেন্টিভ সিস্টেম কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি, কিন্তু মোবাইল ফোনকে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা এটাকে ওইভাবে কেউ দেখছে না যে এখান থেকেও আমরা এক্সপোর্ট করতে পারি, এখান থেকেও যে মেড ইন বাংলাদেশ করে ব্র্যান্ডিং বাংলাদেশেও করতে পারি, এবং এই সেক্টরটাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে আরো সলিড করতে পারি। এই যে টোটাল ভিশনটা এবং পলিসিগত যে সাইনার্জি নিয়ে আসা, এখানে অনেকগুলো মিনিস্ট্রি এখানে ইনভলভ, শুধু এনবিআর না, বিটিআরসি না, এখানে বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, অনেকগুলো। তো সেই জায়গাটাতে কোঅর্ডিনেশন আমরা অসহায় বোধ করছি যে এই জায়গাটাতে কেউ ফিল করছে না। সেই ক্ষেত্রে এক্সপোর্ট আমাদের এটা চ্যালেঞ্জের মুখে। আমরা সিম্ফনি থেকে কিন্তু নেপালে এক্সপোর্ট করেছিলাম, আমরা ভিয়েতনামে আমাদের কথা হচ্ছিল, কিন্তু এই যে শর্তগুলো যেটা পরে আরোপ করা হলো এবং ইনসেন্টিভ বাদ দেওয়া হলো, আমরা তারপরে এক্সপোর্ট আমাদের বন্ধ করে দিতে হয়েছে, এবং আমাদের যে ব্র্যান্ডিং বাংলাদেশের স্বপ্ন, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনারা যে অসহায়তার কথা বলছেন, আপনারা এখন 17টা কোম্পানি, আপনাদের অ্যাসোসিয়েশন আছে কয়েকটা, আপনারা মোটামুটি আপনারা এখন শক্তিশালী অবস্থানে আছেন। এই জায়গাটাতে সরকারের সাথে নেগোসিয়েশনের জায়গাটাতে কেন আপনারা সাকসেসফুল হতে পারছেন না? সামনে বাজেট রয়েছে, এই বাজেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে এনবিআর চেয়ারম্যান বসছেন, সেখানে আপনাদের প্রস্তাবগুলো কি কি প্রস্তাব দিয়েছেন, এবং এনবিআর এর পক্ষ থেকে কেমন আশ্বাস মিলেছে? আমরা বলেছি যে যেহেতু এই ইন্ডাস্ট্রি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে এখনো যাচ্ছে, এবং এই মোবাইল ফোনের মতো হাইটেক একটা ইন্ডাস্ট্রি, এটাকে সলিড বেস দিতে যদি যায়, তাহলে এখানে 10 to 12 ইয়ার্স লাগে। আমরা ইন্ডিয়ার দিকে যদি তাকাই, তাহলে দেখেন যে সেখানে তারা এই পর্যায়ে এসছে, ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলিং স্টার্ট করার 10 বছর পরে তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে সবকিছু তারা এখন ইন্ডিপেন্ডেন্ট, এবং ইন্টারন্যাশনাল অনেক ম্যানুফ্যাকচারাররা ইন্ডিয়াতে তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্থাপন করছে। তা আমাদের যে 2017-তে যে যাত্রাটা শুরু হয় অ্যাসেম্বলিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, এর মধ্যে 2 বছর কোভিডে আমরা বিজনেস করতে পারিনি। তা আমরা বলছি আমাদের এখন যে
বেনিফিট সরকার দিয়েছে, এনবিআর যেটা দিয়েছে সেটাকে আরো মিনিমাম 3 বছর কন্টিনিউ করা। তা না হলে আমাদের এই যদি কোনো ট্যাক্স ভ্যাট নতুন করে ইম্পোজ করা হয় তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু সামনের দিকে আমরা গ্রো করতে পারবো না। কারণ এখনো কিন্তু আমরা এই টেকনিক্যাল নো হাউ থেকে শুরু করে সলিড বেসটাকে আমরা আমাদের গড়া দরকার, যেটা আমি বললাম যে 5 থেকে 10 বছর মিনিমাম লাগে। তা আমরা সেটাও চাচ্ছি না, আমরা মিনিমাম এই পলিসির কনসিস্টেন্সি নেক্সট 2-3 ইয়ার চাচ্ছি। তাহলে যেটা হবে যে আমরা এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো, এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা যে সক্ষমতা তৈরি করতে পারবো এবং এই এক্সপোর্ট মার্কেট এবং লোকাল গ্রে মার্কেট যদি আমরা অফ করতে পারি তাহলে এর পরবর্তীতে আমাদের এই যে ট্যাক্সের বেনিফিট বা অন্য বেনিফিট গুলো তখন আমরা গ্র্যাজুয়ালি উইথড্র করলে ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড হবে না। এবং আমরা সেদিকে যেতে হবে আমাদেরকে, যে একটা ইন্ডাস্ট্রিকে তো সব সময় ট্যাক্স ছাড় নিয়ে আমরা বিজনেস করবো সেটা হতে পারে না। আমাদেরও দেশের প্রতি দায়বদ্ধতা আছে, ট্যাক্স পেমেন্ট করতে হবে, ভ্যাট পেমেন্ট করতে হবে, আমরা সেটা এগ্রি করি, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত আমাদেরকে এই ছাড়টা দিতে হবে, তা না হলে আমাদের যে এই ফ্যাক্টরি গুলো স্টেবল হবে না। আমরা সেই প্রস্তাবনায় রেখেছি, পলিসির কনসিস্টেন্সি চেয়েছি, আমরা আশা করি সেটা এনবিআর সদয় দৃষ্টিতে দেখবে এবং এটা কন্টিনিউ করবে। এবং পাশাপাশি আমরা এই রেভিনিউ সিকিউর করার জন্য আমরা একটা বড় পথ এনবিআর কে এই বিটিএস এর মাধ্যমে উন্মোচন করে দিয়েছি, যে প্রায় 2000 কোটি টাকা রেভিনিউ পাবে যদি শুধু গ্রে মার্কেট করতে পারে। তো গভর্নমেন্টের রেভিনিউ শর্টফল হতে গেলে নরমালি যেখানে ট্যাক্স ছাড় সেখানেই এনবিআর বারবার রিভিউ করতে চায়। তো আমরা বলবো যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রির যে ট্যাক্স যে ছাড়টা সেটা একটা লম্বা সময় নিয়ে রিভিউ করতে হবে। এই প্রতি বছর যদি রিভিউর প্রশ্ন আসে তাহলে আমরা শঙ্কিত হয়ে যাই, আমাদের নতুন ইনভেস্টমেন্টের জন্য আমরা টেনশনে থাকি যে আমরা নতুন ইনভেস্টমেন্ট করব কিনা। আমরা ওই ডাইভার্সিফাইড জি আপনারা এখানে ভার্টিক্যাল আপনারা এখানে দীর্ঘমেয়াদী আসলে পলিসি সাপোর্ট চাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জাকারিয়া শহীদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার সাথে আসলে আলোচনা করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রির বিস্তারিত জানতে পারলাম। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মোবাইল ফোন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া শহীদের সাথে। নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। গত 2 সপ্তাহ ধরে খুবই খারাপ সময় পার করছে দেশের পুঁজিবাজার। এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি আমরা জানাতে চাই, যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা আসলে ডিএসসি এক্স ইন্ডেক্স, যেটি আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, সেটির কিছুটা বিভ্রাট দেখতে পাচ্ছি। আমরা তথ্যটা পাওয়া যাচ্ছে না, এটি মাঝে মধ্যেই হয়ে থাকে ডিএসসির ওয়েবসাইটে, আমরা সেটি এখন লক্ষ্য করছি। তবে ডিএসসি সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30 কিন্তু নিচের দিকে রয়েছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 411 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 75টির, কমেছে 275টির এবং অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে আজকে 114 টাকায়, বিক্রি হচ্ছে 115 টাকা। ইউরো 125 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 143 টাকা, বিক্রয় 147 টাকা। চীনা ইউয়ান কেনা হচ্ছে 14 টাকায়, বিক্রি 17 টাকা। সৌদি রিয়াল 27 টাকায় কিনে 31 টাকা 10 পয়সায় বিক্রি করা হচ্ছে। আর ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 41 পয়সা, বিক্রয় 1 টাকা 47 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। সবচেয়ে ভালো মানের যেই স্বর্ণ 22 ক্যারেট স্বর্ণ পাওয়া যায় সেটির প্রতি গ্রাম কিন্তু 10,000 টাকার উপরে উঠে গেছে এবং প্রতিদিনই রেকর্ড ভাঙছে, দামের রেকর্ড ভাঙছে এবং 1 মাসের ব্যবধানে প্রায় 10,000 টাকারও বেশি বেড়েছে ভরি প্রতি। এই মুহূর্তে 22 ক্যারেট স্বর্ণ কিনতে কিন্তু 1,20,000 টাকা, প্রায় 20,000 টাকা গুনতে হবে আপনাকে। 21 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 1,14,000 টাকা, 18 ক্যারেটের দাম 97,710 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 78,663 টাকায় পাওয়া যাচ্ছে। স্বর্ণের পর রূপার দরদাম জানাতে চাই।
স্বর্ণের দাম বাড়লেও রূপা কিন্তু অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে। 2098 টাকায় মিলছে 22 ক্যারেট রূপা প্রতি ভরি। 21 ক্যারেট রূপার দাম পড়ছে 2005 টাকা, 18 ক্যারেট 1714 টাকা এবং সনাতন রূপা 1282 টাকা ভরিতে পাওয়া যাচ্ছে। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। পানির জন্য হাহাকার বেড়েই চলেছে বরেন্দ্র অঞ্চলে। কৃষকরা বলছেন পানির অভাবে বোরো ধানের জমিতে বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকার আক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন বরেন্দ্রর অপরিকল্পিত সেচ প্রকল্পের কারণে এ অঞ্চলে পানির স্তর ক্রমেই নিচে নামছে। এবার 30% ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তাদের, যদিও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। কৃষি বিভাগ বলছে পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মতিউর মুর্তজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের তাপপ্রবাহে বরেন্দ্র অঞ্চলের বোরো ধানের জমিতে পানির তীব্র সংকট তৈরি হয়েছে। কৃষকরা বলছেন বরেন্দ্রের গভীর নলকূপ থেকে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, ফলে বোরো ধানের জমিতে বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকার আক্রমণ হচ্ছে। প্রতিদিন ধানে পানি দিতে হচ্ছে, প্রতিদিন ধরেন এখন তো তেলের দাম ধরেন মেলা, পানি দিতে আবার কিছুক্ষণ পর আবার পানি শুকায় যাচ্ছে। ধানে আমরা অনেক কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। পানি থাকলে হয়তো পোকাতে বিষ দিলে ধানের জমিতে পোকা কম হয়। বিশেষজ্ঞরা বলছেন বরেন্দ্র অপরিকল্পিত সেচ প্রকল্পের কারণে এই অঞ্চলে পানির স্তর নিচে নামছে, বাধাগ্রস্ত হচ্ছে ফসলের উৎপাদন। পানির অভাবে বোরো ধানের উৎপাদন প্রায় 30% কমে যাওয়ার আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। দানা গঠন করার ক্ষেত্রে টেম্পারেচার সেই দিকে বিরূপ প্রভাব ফেলে আর কি, সেই ক্ষেত্রে ধানের ফলন কমে যাবে এবং অন্যান্য রোগ বালাইগুলোর উপদ্রব এই সময় দেখা দিতে পারে আর ডিপ টিউবওয়েলের লেয়ারও নিচে নেমে গেছে। এর জন্য অনেকাংশেই বরেন্দ্র মাল্টিপারপাস অথরিটি দায়ী। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি ঢালাওভাবে দোষ চাপানো হলেও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এককভাবে শুধু বরেন্দ্র দায়ী নয়। খরা হলে ওয়াটার লেভেল নিচে নামে, ন্যাচারাল যেটা সেটাও কিন্তু দায়ী কম না। যদি নাই হতো তাহলে যশোর, তারপরে আপনার খুলনার দিকে, খুলনার নাই বলে যশোর বলেন, মাগুরা বলেন, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এদিকে ওয়াটার লেভেল নিচে নামছে কেন? এখানে তো বরেন্দ্র নাই। পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএমডিএ এবং বিএডিসির সঙ্গে সমন্বয় রেখে তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে সেচের ব্যবস্থা যাতে নিশ্চিত হয়, সেচ যাতে কৃষক পায় সেচের পানি, তার মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। বরেন্দ্র পানির ফাঁদ থেকে কৃষকদের মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে তীব্র তাপদাহ উপেক্ষা করে নেত্রকোনায় পুরোদমে চলছে ধান কাটা ও মারাই কাজ। বেচাকেনাও চলছে পুরোদমে। কৃষকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। মিল মালিকরা বলছেন বাজার মূল্য পেলে লাভের মুখ দেখবেন কৃষক ও ব্যবসায়ী উভয়ই। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনারঙা ধান ঘরে তুলতে মাঠে মাঠে ব্যস্ত কৃষক। তপ্ত দুপুরেও মনের আনন্দে চলছে ধান কাটার উৎসব। নেত্রকোনার হাওড়াঞ্চল সহ সব উপজেলায় ধান কাটা ও মারাই চলছে পুরোদমে। সোনালী ধানে কেউ কেউ গোলা ভরলেও ভালো দাম পাওয়ার আশায় কাঁচা ধান বিক্রি করছেন অনেকে। ধান ভালো হয়েছে ইনশাল্লাহ, তারপরেও ধান কাটা হইতেছে আপনার এক রোদে শুকায় যেতেছে। আল্লাহর মতে বালাই, এই মনে হয় যে ঈদের পরে তাকিয়াই ধান কাটা শুরু হয়েছে আর কি। কৃষকের অভিযোগ, মধ্যস্থ ব্যবসায়ীদের কারসাজিতে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে, ধান খুব সুন্দর ধান হয়েছে, তবে ধান বেশি হইলে তো আমরা দর পাচ্ছি না। ধান কাছে তো এই প্রথম শুরু করছি, 8 কাটা জমি কাটা হয়েছে, 830 দর বিক্রি হয়েছে। হ্যাঁ, কাটার প্রতি 14 কেজি 15 কেজি চাল লাগে। এই হিসাব করলে গৃহস্থজন খাইলো আর দাইলো শেষ। বর্তমান বাজার মূল্য পেলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই লাভবান হবে বলছেন মিল মালিকরা। এখন পর্যন্ত যে দামটা আছে সেটাই থাকা উচিত, কারণ কৃষকদের উৎপাদন খরচ বেশি হয়েছে এবং এটা থাকলে কৃষকও বাঁচবে, মিলাররাও মোটামুটি থাকতে পারবে। কৃষি বিভাগ জানিয়েছে নতুন জাতের ধান আবাদে ফলন ভালো হয়েছে। ন্যায্য মূল্য নিশ্চিতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানায় তারা। আমরা আশা করছি যদি আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে
তাহলে আমরা নেত্রকোনা জেলায় এবছর আমাদের যে উৎপাদনের টার্গেট রয়েছে 8,02,660 মেট্রিক টন চালে, এর চেয়ে আমাদের উৎপাদন আরো বেশি হবে। নেত্রকোনা জেলায় এবছর 1,85,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,37,223 টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিক্রি কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি সহ বেশ কয়েকটি প্রধান বাজারে গাড়ির মূল্য কমিয়েছে টেসলা। প্রতিষ্ঠানটির বিক্রির পতনকে বিশ্লেষকরা এর কারণ হিসেবে দেখছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বিশ্বব্যাপী ইলন মাস্কের মালিকানাধীন বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সরবরাহের তীব্র পতন ঘটে। তবে টেসলার জন্য মূল্য কমানোর বিষয়টি সাম্প্রতিক বছরের নতুন কিছু নয়। বিশ্বের প্রধান গাড়ির বাজার চীনে স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে আগেও নিতে হয়েছিল এমন সিদ্ধান্ত। শুধু চীন বা যুক্তরাষ্ট্র নয়, এই অটো জায়ান্ট ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশেও গাড়ির মূল্য কমিয়েছে। গাড়ি উৎপাদনের ক্ষেত্রে সম্প্রতি বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে টেসলা, যার মধ্যে পুরনো মডেলগুলোর পরিমার্জনের ধীরতা উল্লেখযোগ্য। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।